দেখলাম একটা বিশাল সংকটের দিকে দেশ। গতকালকে আমরা যখন দেখলাম যে অর্থমন্ত্রী বলল যে দ্রুত সমাধান হচ্ছে না, তার আগে আমরা দেখলাম যে তিনি বলল 2 বছর আগে এইটার কোনো সমাধান তারা করতে পারবে না, এবং গতকালকে খুব স্পষ্ট করেই বলেছে যে আসলে আমাদের সক্ষমতার বাইরে চলে গেছে। কি বলবেন? আসলে যখন সরকারের নীতি নির্ধারক মহল থেকে এরকম কথা আসে, এটার গুরুত্বটা অনুধাবন করা যায়। এটা যে কত গুরুত্বপূর্ণ এবং আশঙ্কার, সেটা আমার মনে এখন দেশবাসী সহ ব্যবসায়ী মহল সবাই বুঝতে পারছে। আসলে আমি যখন ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বিটিএম এর এনার্জি কমিটির চেয়ারম্যান গত 10 বছর যাবৎ। সো এনার্জি সংশ্লিষ্ট বিষয়ে আমি খুব গভীরভাবে কাজ করেছি। আসলে এখন যে সিচুয়েশনটার উদ্ভব হয়েছে, এটা ভয়াবহ একটা আশঙ্কার, বিপর্যয়ের ব্যাপার। আমাদের মিল কারখানাগুলো গত 20-22 দিন যাবৎ বা তারও বেশিকাল যাবৎ যে ভয়াবহ গ্যাস এবং জ্বালানি এবং বিদ্যুৎ সংকটে ভুগছি, এইভাবে চলতে থাকলে আসলে আমাদের পরে লে অফ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আপনি মাত্র দেখলেন যে 30-40% প্রোডাকশন হচ্ছে না। আমাদের অনেক মিল, যেগুলো আমাদের গাজীপুর, শ্রীপুর, মাওনা, মানিকগঞ্জ, সাভার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বেল্টে আছে, এদের কিন্তু অনেকের প্রোডাকশন শূন্যের কোঠায়, 30 ভাগও চলছে না, অনেকে শূন্যের কোঠায়। আর ম্যাক্সিমাম যদি আমরা বলি 30-40 ভাগ হয়তো চালাতে পারছে কি পারছে না। আর এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা স্পিনিং মিল, একটা ডাইং মিল, এটা কন্টিনিউয়াস প্রসেস, 24 ঘন্টা চলে। সো আমি যখন এটা চালাতে পারবো না, তখন এক সময় আমি ধুকতে ধুকতে আমার কস্ট প্রোডাকশন বাড়বে, আমি ইনকম্পিটিটিভ হয়ে যাব, এবং এক সময় আমি আর চালাতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সরকার এটা তো বলছেন, কিন্তু একটু সামগ্রিক চিত্রটা বোঝার চেষ্টা করি। আপনার কারখানা দিয়ে যদি আমরা চিত্রটা বুঝি আগে। আমার কারখানা তো আসলে অন্য বাকি সবার চেয়ে বাইরে না, আমিও একই বেল্টে আছি। আমরাও 30-40 ভাগের বেশি প্রোডাকশন, 50 ভাগের বেশি প্রোডাকশন ক্যাপাসিটি উঠাতে পারছি না এই মুহূর্তে। যদি গ্যাস সরবরাহ কিছুটা বাড়ে তখন প্রোডাকশন বাড়ে। এখন অল্টারনেটিভলি আমরা আরইবির কারেন্ট অথবা মনে করেন জেনারেটরের পাওয়ার সাপ্লাই নিয়ে প্রোডাকশনটা কতটুকু ধরে রাখা যায় সেটা চেষ্টা করছি, কিন্তু এগুলো খুব কস্টলি ওয়ে অফ। এইটা কি ধরেন যে 24 ঘন্টার প্রসেসে নানা ধরনের শ্রমিকদের শিফটিং করে যেগুলো করা সম্ভব না, একটু বাড়ানো সম্ভব? আমাদের মিলগুলোই ডিজাইন করা 24 ঘন্টা অপারেশন। আচ্ছা আচ্ছা। সো আমাদের মিলগুলো 3টা শিফটে চলে। সো এগুলো যদি 24 ঘন্টা রান্না করে তাহলে এগুলোর ভায়াবিলিটি বা প্রফিটেবিলিটি থাকে না। একটা ডাইং মিল, একটা প্রসেসিং মিল, একটা স্পিনিং মিল, একটা ডেনিম মিল, যারা আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো, এগুলো কিন্তু চলেই 24 ঘন্টা। সো আর গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ওনারা চলছেন 12 ঘন্টা। কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলো যদি 24 ঘন্টা নিরবচ্ছিন্ন প্রোডাকশন না করে, তাহলে কিন্তু আমরা যেভাবে প্রজেক্টগুলো ডিজাইন করি সেটা সাস্টেইন করে না। জি, সম্প্রতি ভারতের উপর এন্টি ডাম্পিং শুল্ক দেওয়া হয়েছে, এবং যার কারণে আপনাদের সুতা এবং টেক্সটাইল ইয়েতে হচ্ছে গিয়ে একটা গতি ফেরার কথা, সেটি কি আমরা ক্যাশ করতে পেরেছি? না, আমার মনে একটু তথ্যে একটু বিভ্রাট আছে। আমাদের কোনো এন্টি ডাম্পিং শুল্ক দেওয়া হয় নাই। আচ্ছা, এখন পর্যন্ত এই টাইপের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। আপনি জানেন সুতা শিল্প একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন এখনো। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো প্রচণ্ড সরকারি পলিসি, স্ট্র্যাটেজিক সাপোর্ট পায়। এখানে অনেক ওদের প্রভিন্সিয়াল এবং কেন্দ্রীয় সরকারের অনেক পলিসি প্যাকেজ আছে, রোড ট্যাপ, টেকনোলজিক্যাল আপগ্রেডেশন ফান্ড, টাফটস, এটা নিয়ে একটা বিস্তর আলোচনার ব্যাপার। সো এইসব পলিসি সাপোর্ট নিয়ে তাদের কস্ট অফ প্রোডাকশন আমি যদি খালি পার্টিকুলারলি সুতার ক্ষেত্রেই বলি, আমাদের থেকে প্রায় 30-40 সেন্ট কমে ওরা সুতার প্রোডাকশন করতে পারে, এবং ওদের কিন্তু জ্বালানির নিরাপত্তাটা আমাদের মতন এত ভালনারেবল না। আচ্ছা। সো সেখানে আমরা যেখানে এরকম কোনো পলিসি সাপোর্ট পাচ্ছি না, বা আমাদের সরকারের সক্ষমতার একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে যদি এমত অবস্থায়, আমি তো তার সাথে প্রতিযোগিতায় একটা অসম ফিল্ডে আছি, নট ইন লেভেল প্লেইং ফিল্ডে আছি, আমি নেই। সেখানে যদি আবার আমার এখানে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হই, জ্বালানি এবং গ্যাসের অনিশ্চয়তা, তখন তো আমি আসলে আর প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। তখন কি হবে, আমাদের বাজারটা পার্শ্ববর্তী দেশগুলোর
দখলে চলে যাবে এবং মিলগুলো বন্ধ হয়ে যাবে। ওকে, এখানে এখন তো সরকার স্পষ্টভাবে বলছে 2 বছর আগে সম্ভব না এবং তারা বিকল্প নানা ধরনের প্ল্যান করছে। সেক্ষেত্রে আমাদের শিল্প প্রতিষ্ঠানের কি হবে? আমাদের প্রথমত একটা রপ্তানি বাজার আছে, আরেকটা আছে নিজস্ব টিকে থাকার যে যুদ্ধটা, সেটা আসলে আমরা এখন কিভাবে করবো? আসলে আমি বলি 2 বছর যদি এভাবে চলে তাহলে এটা টিকে থাকা অসম্ভব। মানে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে 2 বছর শিল্প কারখানা টিকে থাকা সম্ভব না। ওকে, আমরা এখনই নেক্সট মান্থের বেতন ভাতা বা ব্যাংকের কিস্তির টাকাগুলো দিতে পারবো কিনা আমরা হিমশিম খাচ্ছি। দেখেন, একটা প্রজেক্ট সিক হতে কিন্তু এরকম 1-2 মাস 3 মাস চললেই যথেষ্ট। ভালো প্রজেক্টও সিক হয়ে যাবে। আবার বন্ধ কারখানা যেগুলো সরকার চালু করার জন্য চেষ্টা করছেন, একটা পজিটিভলি ওনারা বিভিন্ন প্যাকেজ দিচ্ছেন, সেই কারখানাও যে চালু করে তো সাস্টেন করতে পারবেন না, কারণ জ্বালানি নিরাপত্তা নেই। জ্বালানি ইজ মাই প্রাইম মুভিং ফোর্স, এটা আমার লাইফ লাইন। সো এখানে যদি ডিসরাপশন হয় তাহলে কোনো কিছু সাস্টেন করবে না। সো 2 বছরের ভিতরে অবশ্যই আমাদেরকে কোনো একটা মেকানিজমে আসতে হবে যাতে মিনিমাম যেই সাস্টেইনেবিলিটিটা দরকার জ্বালানি খাতে সেটা কন্টেইন করে। আদারওয়াইজ কিন্তু এরকম চললে পরে কোনো কারখানারই পক্ষে টিকে থাকা দুষ্কর, এটা আমি যতদূর বুঝছি। এখন আরেকটা জিনিস ভয়াবহ, যখন এরকম মানে আশঙ্কাগুলো আমাদের বাইরে এন্ডে চলে যায় তখন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশে ওনার এক্সপোর্টের অর্ডারগুলো প্লেস করবেন কিনা। কারণ কেউ অর্ডার দিয়ে অনিশ্চয়তায় থাকতে চান না যে উনি তার তৈরি পোশাকটা যথাসময়ে শিপমেন্ট নিতে পারবেন কিনা। তখন কিন্তু আলটিমেটলি এক্সপোর্ট অর্ডারগুলো পার্শ্ববর্তী প্রতিযোগী দেশগুলোতে ট্রান্সফার হয়ে যাবে। এটা একটা বড় আতঙ্কের ব্যাপার। আমার মনে হয় এখানে বেশ কিছু পলিসি মেজার্স গভর্নমেন্ট যদি চিন্তা করেন, আমাদের আভ্যন্তরীণ বিদ্যুতের উৎপাদনটা বাড়াতে হবে। আমি মনে করি রূপপুর পারমাণবিক প্ল্যান্ট ইমিডিয়েটলি প্রোডাকশনে আসা উচিত। সোলারের ক্ষেত্রে যেই মুভটা নেওয়া হয়েছে সেখান থেকে যদি এক্সেস কিছু ইলেকট্রিসিটি জেনারেট করে, এবং আমাদের কয়লাতে কিন্তু আমাদের ক্যাপাসিটি আছে কোল ফায়ার প্ল্যান্টে, কিন্তু কয়লার দেওয়ার সক্ষমতা নেই দেখে আমরা ওখান থেকে ফুল ক্যাপাসিটি পাওয়ার জেনারেশন করতে পারছি না। অথচ আমাদের দেশে মাটির নিচে কয়লা আছে। উত্তোলনের ব্যাপারে আমরা এখনো ডিসিশন নিতে পারতেছি এবং কোন উত্তোলনের ব্যাপারেই না, আমাদের প্রাকৃতিক গ্যাসের ব্যাপারেও তাই। সো এখন আমি যদি আমার নিজস্ব রিজার্ভকে, কল হোক বা ন্যাচারাল গ্যাস হোক, এটার এক্সপ্লোরেশনের ব্যাপারে যদি এখন আমি একটা অল আউট সাপোর্টে না যাই, কে কি বললো, পরিবেশের কি ইম্প্যাক্ট হবে, অন্য কে কিছু হবে, এগুলো এখন আমাকে চিন্তা না করে আমাকে অল আউট ড্রিলিংয়ে যেতে হবে। এটা ন্যাচারাল গ্যাস হোক অথবা কোল হোক। আমার সক্ষমতা যদি বাড়ে তাহলে আমি একমাত্র মনে করি শর্ট টার্মে কিছু একটা করা সম্ভব। কোলের ক্ষেত্রে তো এটা কিছুটা হলেও করা সম্ভব, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে করা সম্ভব। বাকিগুলো যেটা বলছেন এলএনজি বলেন, এগুলো একটা লং টার্ম প্ল্যানিং এবং বিশ্বব্যাপী এটার দাম বাড়ছে। আমাদের এই পদ্ধতিতে গেলে বরং আমাদের খরচ বাড়বে, এটা কোনো কমার কোনো আসলে যে হরমুজের আমাদের এই যুদ্ধটাই আমাদেরকে খুব বাজে সিচুয়েশনে ফেলে দিয়েছে। আমরা যেই বড় বড় লং টাইম কন্ট্রাক্টে আমরা যে এলএনজি কার্গোগুলো কাতার, ওমান থেকে পেতাম, ওগুলো কিন্তু এখন আমরা পাচ্ছি না বিকজ অফ দ্য হরমুজ ইস্যু। সো আমাকে এখন বাধ্য হয়ে খুব হাই প্রাইসে এলএনজি প্রকিউর করতে হচ্ছে স্পট মার্কেট থেকে বা অন্য ইস্যুতে। সো এইটাই একটা বড় বাধা। কিন্তু অ্যাকচুয়ালি যিনি ইনভেস্ট করে ফেলেছেন, আমরা যারা কলকারখানা বসিয়ে ফেলেছি, এটা তো অ্যাকচুয়ালি আমাদের এন্ডে অ্যাড্রেসেবল না। এই উদ্যোগটা সরকারের থেকেই নিতে হবে। ওনারা এই ব্যাপারে কী ভাবনা চিন্তা করছেন এটা এখন দেখার ব্যাপার। আমি এতটুকু বলতে পারি, এইভাবে কলকারখানা সাস্টেইন করা আসলে অসম্ভব। ওকে, আপনি বলছিলেন যে আসলে এইভাবে কোনোভাবেই সম্ভব না, সেই ব্যাপারটি আপনি করছেন। আমরা লোকসানের কথা বলছেন, কিছুক্ষণ ব্যাংকের এক ধরনের সংকটের কথা বলছেন, সেই প্রসঙ্গে আলোচনা করব।